মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের যে দুইটি সরকারি অ্যাম্বুলেন্স, এই দুইটি সরকারি অ্যাম্বুলেন্সের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। এই পাশে দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটি, এটি হচ্ছে সচল অ্যাম্বুলেন্স, অর্থাৎ এই অ্যাম্বুলেন্সে করে মিঠাপুকুরের রোগীরা রংপুরে যাচ্ছেন আসছেন। এবং এই দিকে আপনাদের যদি একটু দেখতে বলি, দেখেন তেল সংকটের কারণে যতদূর আমরা জেনেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানিয়েছেন যে তেলের সংকটের কারণে জেনারেটর সেটি এবং এই দ্বিতীয় অ্যাম্বুলেন্সটি অকেজো হয়ে পড়ে আছে। আপনারা তালা দিকে দেখেন, জং ধরা তালা, এবং লতায় পাতায় মুড়িয়ে নিয়ে একটা আবদ্ধ জায়গাতে অ্যাম্বুলেন্সটাকে রাখা হয়েছে। কতদিন যে তালাটিকে খোলা হয়নি তারও কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই। এই হচ্ছে মিঠাপুকুরের রোগীদের সেবার অবস্থা। সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও সেটি অযত্ন অবহেলায় পড়ে আছে, শুধুমাত্র তেল সংকট। তেল নেই বলে এভাবে তেলে সরকারি সম্পদ নষ্ট করা হচ্ছে। অ্যাম্বুলেন্স এভাবে পড়ে আছে শুধুমাত্র তেলের কারণে। এই সমস্যাটি সমাধানের জন্য মিঠাপুকুরে কি জনপ্রতিনিধি নাই? এই অ্যাম্বুলেন্সটি সচল করার জন্য উপজেলা প্রশাসন কি রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তেলের ব্যবস্থা করতে পারেন না? মিঠাপুকুরের মানুষের জীবনের কি কোনো দাম নাই? এই একটা অ্যাম্বুলেন্স সচল হলে এটাতে করে কি আরও রোগী দ্রুত গতিতে রংপুর যেতে পারবে না? এই যে নাগরিক সেবাগুলো থেকে মিঠাপুকুরের মানুষ এভাবে বঞ্চিত হচ্ছে, আমরা কোথায় যাব? এই গরমের দিনে জেনারেটরের জন্য মানুষ হাঁসফাঁস করছে ওয়ার্ডগুলোতে। জরুরি সেবার জন্য, দ্রুত চিকিৎসা পাওয়ার জন্য, উন্নত সেবার জন্য রংপুরের হাসপাতালগুলোতে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্সের সেবা থাকার কথা সেটি তালাবদ্ধ, জরাজীর্ণ অবস্থায় আছে। আমাদের মিঠাপুকুরের মানুষের আসলে অপরাধটা কি এবং কেন এগুলো এভাবে অযত্ন অবহেলায় পড়ে আছে? তেল সংকটের কারণে কেন এই সরকারি অ্যাম্বুলেন্স এবং জেনারেটর গত 10 বছর ধরে চালু হচ্ছে না? এই প্রশ্নের উত্তরগুলো আমরা জানতে চাই। মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে যে জিনিসগুলো জনগণের চোখের আড়ালে চলে গিয়েছিল সেগুলো আমরা চেষ্টা করছি বের করে দেখানোর। আপনারা দেখেন এবং এই সেবাগুলো চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন, এটাই আজকের প্রত্যাশা। যদি মরে যায়, যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়, এর দায় কে নেবে? মিঠাপুকুরে এত উন্নয়ন প্রকল্প হয়, এত অনুষ্ঠান করেন, এত আয়োজন করেন, মেডিকেলের জেনারেটর ঠিক করতে পারেন না? রোগীদের সাথে ফাইজলামি করেন। এক সপ্তাহ আছেন, এর মধ্যে লোডশেডিং হয়েছিল বা কারেন্ট গিয়েছিল কি? হ্যাঁ, কারেন্ট গেছিল। কারেন্ট যাওয়ার পর কি জেনারেটর চালু হয়েছিল? না। কি মানে কারেন্ট যাওয়ার পর কি ফ্যান ঘোরে না? না। তখন আপনাদের অবস্থাটা কি হয়? তখন অবস্থা তো বসতেছেন কি হয়, একবারে থাকা খুব মুশকিল হয়ে যায়। রোগীদের অবস্থাটা কি হয় তখন? কারেন্ট যাওয়ার পরে রোগীদের অবস্থা, আমরা তো মানে রুমের ভিতরে থাকতে পারি না, বাইরে বারান্দায় হয়তো হাঁটাহাঁটি করি, মানে একবারে অন্যরকম অবস্থা হয়ে যায় আমাদের। এখানে রোগীরা টিকতে পারে না, রোগীরা টিকতে পারে না, প্রচুর গরম। জেনারেটর বা আইপিএস কখনো চালু হয় না? না না না, চালু হয় না, আবার কারেন্টের অপেক্ষায় থাকা লাগে। কারেন্টের অপেক্ষায় থাকা লাগে। একটা অসুস্থ লোক, আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড এখন মূল্যবান, হয়তো, তাই না? আপনি যদি কষ্টে বাইরে গিয়ে থাকেন, এটা দুঃখজনক না? হায়াত মত আল্লাহর হাতে, এখন আল্লাহর হাতে। আর দর্শক, যেমনটা শুনলেন, এখানে একজন চাচা প্রায় 1 সপ্তাহ থেকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তার ভাষ্য অনুযায়ী এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডে প্রচন্ড গরম এবং কারেন্ট চলে যাওয়ার পর বা ইলেকট্রিসিটি যখন থাকে না, এখানে এত বেশি গরম বা তাপ হয়, তারা টিকতে পারে না, বাইরে গিয়ে ছটফট করে। একজন রোগীর জন্য প্রত্যেকটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান, কিন্তু মিঠাপুকুরে এই স্বাস্থ্য কমপ্লেক্সে যারা ভর্তি থাকেন তাদেরকে মানুষ মনে করেন না এখানকার সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদি তাই করতেন, 10 বছর ধরে পড়ে আছে একটা জেনারেটর, এই জেনারেটরটি তেল নিয়ে এসে কেউ চালু করবে এই রেজুলেশন করার মতো, এই উদ্যোগ নেওয়ার মতো কোনো লোক নাই। এই যে মুমূর্ষু অবস্থার লোকগুলো এখানে ভর্তি আছে, 7-8 দিন থেকে আছে, তীব্র লোডশেডিং সারা বাংলাদেশে। এই যে হাসপাতালের মতো একটা সেন্সিটিভ জায়গায় এখন যদি ইলেকট্রিসিটি না থাকে, এই রোগীটা কি হবে? যদি মরে যায়, যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়, এর দায় কে নেবে? মিঠাপুকুরে এত উন্নয়ন প্রকল্প হয়, এত অনুষ্ঠান করেন, এত আয়োজন করেন, মেডিকেলের জেনারেটর ঠিক করতে পারেন না? এই রোগীদের সাথে ফাইজলামি করেন। আমার মনে হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ দরকার, এই রোগীদের যাওয়ার পর যে বাতাসের ব্যবস্থা সেটি নিশ্চিত করা উচিত। কারণ আমি আবারও বলি, এই ধরনের রোগীর জন্য প্রত্যেকটি সেকেন্ডই মূল্যবান, আর আমরা তাদেরকে এভাবে অবহেলায় রাখছি। কারেন্ট যাওয়ার পর তারা কোনো ফ্যানের বাতাস পান না, ছটফট করেন এখানে। আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসন তেলের সমস্যাটি সমাধান করে দ্রুত সময়ের মধ্যে 10 বছর ধরে যে অকেজো থাকা জেনারেটর এটি চালু করে তাদের স্বস্তি দেওয়া উচিত বলে মনে করি। এর আগে তো আমরা আসছিলাম, তখন বলছে ঠিক হয়ে যাবে, ওই ঠিক তো হয় নাই। এইরকমই কি প্রত্যেকদিন দেয়? সাইজ কি এরকমই থাকে? এরকম বড় হয় না? 40 কই আর 175 কই? তাহলে এটাকে অনিয়ম হয় নাই? অনিয়ম হয়েছে, তাহলে এটার জন্য তো কথা বলা দরকার।
কন্ডাক্টরের সাথে আপনি এ ব্যাপারে কথা বলেন না যে এত কম কেন? ওনাকে ডাকেন যে হ্যাঁ এইটা তো রুগীর হক নষ্ট করা হচ্ছে না। দাম এটা কি দোষ তো আপনাদের না, আপনাদের কিনে দেয় রান্না করে, কিন্তু যারা এগুলো বাজার করে সমস্যা তো তাদের, যারা কন্ট্রাক্ট নিয়েছে তাদের। কিন্তু এটা কি 175? তাহলে এটা পুকুর চুরি না, মানে সাগর চুরি, পুকুর চুরির চেয়েও বেশি। রোগীর সারাদিনের খাবার এটা এখন পরিমাপ করতে হবে যে আসলে এখানে আদৌ 150 গ্রাম মাংস আছে কি না। এই যে বাটির যে ওজনটি সেটি নিষ্ক্রিয় করা হয়েছে, 0-0 হয়ে আছে। আমরা এখন 2 পিস মাংস এখানে দিয়ে দেখবো। এই যে 1 পিস দিলাম, কয় গ্রাম দেখা যাচ্ছে ভাই? 20 গ্রাম, 32 গ্রাম। একটি মাংস 32 গ্রাম, আরেকটি আছে এটা দিলে কত হয়? 60 গ্রাম। এই যে ডায়েট চার্ট অনুযায়ী দেখলাম তথ্য নং 1-এ একজন রোগী দুপুরে এবং রাতে মাংস খাবে 150 গ্রাম তাদের ডায়েট চার্ট অনুযায়ী, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি মাংস মিলে কত গ্রাম হয়েছে ভাইয়া? 60 গ্রাম। 60 গ্রাম। তাহলে এই যে 60 গ্রাম এখানে 3 ভাগে 2 ভাগ নাই, 90 গ্রাম নাই। 90 গ্রাম। আচ্ছা মাংস এটা তো ভাজা মাংস না, রান্না করা মাংস, এবং এটার ভিতরে ঝোল ঢুকেছে, এটা কি কমার কোনো অপশন আছে? ওজন কমার অপশন আছে? আচ্ছা যদি তাও হয় মাংসটা রান্না করার পর 10 গ্রাম কমে গেল, 60 থেকে 70 হবে, তবে 70 দুগুণেও তো 140 হয় না, মানে অর্ধেকেরও বেশি মাংস সিন্ডিকেটের মাধ্যমে চুরি করা হচ্ছে মেডিকেলে। আপনারা দেখতে পাচ্ছেন এই 2 পিস মাংস দুপুরে এবং রাতে মেডিকেলের রোগীরা খাবে, মেডিকেলের রোগীদের হক। 150 গ্রাম থাকার কথা, পাচ্ছি 60 গ্রাম, বাস্তবতা। আরেকবার 84, আমাকে কিন্তু 84 মাইনাস করে দিয়েছে, যে বাড়িটা 84 মাইনাস করলে 0, তারপরে দিলাম সলিড 60 গ্রাম মাংস। অর্থাৎ একজন রোগীর কাছ থেকে চুরি করা হলো কত? 90 গ্রাম। 90 গ্রাম মাংস। প্রতিজন রোগীর কাছ থেকে 90 গ্রাম মাংস হক থেকে চুরি করে নেওয়া হলো। কারা চুরি করলো? মেডিকেল সিন্ডিকেট। তাহলে এদের বিচার হওয়া উচিত কিনা? অবশ্যই বিচার। মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে বিভিন্ন সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সীমাবদ্ধতা সেটি নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো। বিশেষজ্ঞ ডাক্তার খাতা কলমে আমাদের এখানে নিয়োগ ছিল 10 জনের, বা 10 জন বিশেষজ্ঞ ডাক্তার এখানে থাকার কথা, কিন্তু বাস্তবতা হলো 10 জনের মধ্যে 50% অর্থাৎ 5 জন ডাক্তার এখানে আছেন আর 5 জন শূন্য পদ এখনো নাই। এর মধ্যে সার্জারিতে শূন্য পদ কেউ নেই, মেডিসিনে ডেপুটেশনে আছেন তিনিও নেই, গাইনি বিভাগে কেউ নেই, এটাও শূন্য পদ, এবং চক্ষু বিশেষজ্ঞ এখানে কেউ নেই, হৃদরোগ বিশেষজ্ঞ একজন আছেন, চর্মরোগ বিশেষজ্ঞ নেই। এই যে মোট 5 জন আছে, 5 জন নেই। সবচেয়ে ভোগান্তির জায়গা হলো মানুষ যখন এই যে চর্ম বা সার্জারি বা মেডিসিন বা গাইনি সংক্রান্ত রোগীগুলো যখন আসেন তখন কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের সরাসরি কোনো চিকিৎসা পান না, যার ফলে এখান থেকে রংপুরে রেফার করে দেওয়া হয়, চিকিৎসা নেওয়ার জন্য রংপুরে যেতে হয়। তো এটি মনে করি আমরা সব থেকে বড় সীমাবদ্ধতা, যে বিশেষজ্ঞ ডাক্তার 10 জনের মধ্যে 5 জনই মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে শূন্যপদ অর্থাৎ উপস্থিত নাই, যার কারণে উন্নত চিকিৎসা সেবা নেওয়ার জন্য মিঠাপুকুরের মানুষকে রংপুর কিন্তু যেতে হচ্ছে। অতএব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের মিঠাপুকুরের মাননীয় সংসদ সদস্য এবং মিঠাপুকুর উপজেলা প্রশাসনকে একটি বার্তা দিতে চাই, অনুরোধ করতে চাই, এখানে যে 5 জন বিশেষজ্ঞ ডাক্তারের যে শূন্য পদ আমরা দেখতে পাচ্ছি, এই ডাক্তারগুলোর যে নিয়োগ বা পদায়ন সেগুলোকে দ্রুত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলার জন্য আমরা মিঠাপুকুরবাসীর পক্ষ থেকে অনুরোধ করছি, যাতে করে এই বিশেষজ্ঞ ডাক্তারেরা যে 5টি শূন্য পদ আমরা দেখতে পাচ্ছি তারা যেন দ্রুত মিঠাপুকুরে জয়েন করেন এবং আমাদের যে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা সেটি যেন আমরা পেতে পারি। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের যে শূন্য পদ এগুলো পূরণ হয়ে আসবে মিঠাপুকুরে। ধন্যবাদ।